নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী প্রেজেন্টস থার্সডে থান্ডার্স, সঙ্গে আমি দিব্যজ্যোতি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যের অদ্ভুত রোমাঞ্চকর এক গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। থার্সডে থান্ডার্সের আজকের নিবেদন স্যার ব্রাম স্টোকারের লেখা দ্য লিভিং কফিন। স্যার ব্রাম স্টোকার জন্মগ্রহণ করেন 1847 সালের 8ই নভেম্বর আয়ারল্যান্ডে। তার বিশ্ববিখ্যাত গথিক হরর উপন্যাস ড্রাকুলার জন্য পাঠক মহলে তিনি অধিক পরিচিত। এছাড়াও তিনি লিখেছেন দ্য জুয়েল অফ সেভেন স্টার্স, দ্য লেয়ার অফ দ্য হোয়াইট ওয়ার্ম, দ্য স্নেকস পাস ইত্যাদি। আমাদের আজকের গল্পটি নিয়েছি তার লেখা অন্যতম সেরা উপন্যাস দ্য লেডি অব দ্য স্টাউট থেকে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1909 সালে হাইনেম্যান প্রকাশনীর মাধ্যমে। আমাদের আজকের গল্পটি এই উপন্যাসেরই একটি ছোট অংশ। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন নীল। শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পটিতে ভৌতিক আবহাওয়া বজায় রাখার জন্য সামান্য কিছু অংশ আলাদাভাবে যুক্ত করা হয়েছে। মূল চরিত্রে এডরিক, অরাস, স্যার ভিক্টর অ্যাসকাম্প এবং মিসেস গাভার্ড। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন স্যার ব্রাম স্টোকারের লেখা দ্য লিভিং কফিন। দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে তার নাম বার্বাডোস। আজ যে ঘটনার কথা বলতে চলেছি তা 19বিংশ শতাব্দীর প্রথম দিকের কোনো এক এপ্রিল মাসে সেই দ্বীপে ঘটে গেল এক বিচিত্র অবিশ্বাস্যকর ঘটনা। হালকা মেঘলা আকাশ, মৃদু হাওয়া বইছে। 6 জন লোক রাস্তা দিয়ে এগিয়ে আসছে মাথা নিচু করে। কারোর মুখে কোনো কথা নেই, তবে চোখে মুখে ফুটে উঠেছে এক নিদারুণ ভীতি। বেশ কিছুটা দূরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে। তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। দাঁড়িয়ে থাকা লোকগুলি তাদের মুখ থেকে কিছু শোনার অপেক্ষায় চেয়ে রইল। কিন্তু সেই 6 জন লোক কিছুই বলল না। মাথা নিচু করে ফের তারা সোজা চলে গেল। প্রায় অনেক দিন পরে এক লিখিত বিবৃতিতে জানা গেল সেই রহস্যময় ঘটনা। এখনো বার্বাডোস দ্বীপে কেউ যদি যায় তবে অস্টিন উপসাগরের কাছে দেখতে পাবে এলিয়েট ভল্ট। এই ভল্ট প্রসঙ্গে বলা দরকার, শবদেহ রাখার জন্য লোকালয় থেকে দূরে কোনো এক জায়গা বেছে নিয়ে সেখানে যত্ন করে কফিন রেখে দেওয়া হতো। এলিয়েট ভল্ট তৈরি করা হয়েছিল বিরাট পাহাড়ের একটা ছোট জায়গা কেটে। একটা গির্জা রয়েছে সেখানে। সেই গির্জার তলে রয়েছে অসংখ্য কবর। এলিয়েট ভল্ট তারই মধ্যে একটা জায়গাতে। তবে এখন কেউ আর যাওয়া আসা করে না। এই ভল্টের যে মূল দরজা তা প্রায় অনেক আগেই ভেঙে গিয়েছে। ভেতরেও কোনো কফিনের নামগন্ধ নেই। কেবল পড়ে রয়েছে যত রাজ্যের আবর্জনা আর আগাছা। প্রায় 100 বছর হলো এই ভল্টের ধারপাশ অব্দি কেউ মারায় না। এর কারণ কি তা জানতে হলে আমাদের আজ থেকে প্রায় 150 বছর আগে পিছিয়ে যেতে হবে।
এলিয়েট ভল্ট তৈরি করা হয়েছিল 1724 খ্রিস্টাব্দে, কিন্তু কেবল তৈরিই সার। 1824 থেকে 1877 দীর্ঘ 53 বছর কোনো লাশই এখানে কবর দেওয়া হয়নি। 1877 সালের শেষের দিকে মিসেস গাভার্ড নামে এক জনৈকার মৃতদেহ সমাধিস্থ করা হয়। এর বছরখানেক পর এই ভল্টটি নিয়ে নেন চেজ ফ্যামিলি। তারা নেওয়ার প্রায় 30 বছর পরে ভল্টে আসে একটি বাচ্চার মৃতদেহ। বাচ্চাটির নাম এসমেরিয়া। এরপর যে দেহটি সমাধিস্থ হবার জন্য আসে তিনি একজন বয়স্কা মহিলা, নাম ডরকাস। ডরকাস মারা যাবার মাসখানেক পরেই মারা যান তার বাবা মিস্টার টমাস চেজ। তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন। তার মৃতদেহ ওই একই ভল্টে কবর দিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এবারই দেখা গেল সেই অবিশ্বাস্য ঘটনা। সম্মানীয় ব্যক্তি মিস্টার টমাস চেজ, তাই সবাই শোকাহত। অনেকেই গেছে কবরখানায়। এক কথায় লোকে গিজগিজ করছে। ভল্টের মুখে বিরাট সাইজের মার্বেলের পাথরের দরজা। কয়েকজন বলবান নিগ্রো ওই দরজাটা ধীরে ধীরে সরিয়ে দিচ্ছিল। এবং দরজা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই রোমাঞ্চকর ঘটনাটির সূত্রপাত ঘটে। তারা দরজা খুলে ভেতরে চোখ ফেলতেই ভয়ে বিস্ময়ে কোনো দিকে না তাকিয়ে পেল্লায় দৌড় লাগালো। উপস্থিত শোকযাত্রীরা এ ধরনের ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তাদের মধ্যে থেকে এক পুরুষ নাম এডরিক বলে উঠল, কি ব্যাপার বলো তো, ওরা এমন দৌড়ে পালালো কেন? প্রশ্নটা করল তার পাশে দাঁড়িয়ে থাকা তারই সঙ্গী অরাসকে। অরাসের বয়স একটু বেশি। সে উত্তর দিল, হ্যাঁ তাই তো দেখলাম। সত্যি, কি ব্যাপার বলো তো? এডরিক আশেপাশের মানুষজনদের দিকে চেয়ে দেখল তারা ভীষণ ঘাবড়ে গেছে। কি এমন ঘটনা ঘটল যার জন্য ওই শক্তিশালী লোকগুলো অমন ভয় পেয়ে দৌড়ে পালালো? ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে এলো এডরিক আর অরাস। কেন যে তারা ভয় পেয়ে দৌড়ে পালালো তাই অনুসন্ধানের জন্য তারা ভল্টের দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভল্টটা অনেক পুরনো, তাই ধীরে ধীরে তার সিঁড়ি বেয়ে তারা নিচের দিকে নামতে লাগলো। নিচে নেমে তারা যা দেখল তা দেখে বিস্ময়ে তাদের মুখের শব্দ কঠিন হয়ে গেল। তাদের শির দাঁড়া বেয়ে একটা মৃদু হিমেল বাতাস তাদের প্রত্যেকটি হাড়কে অনুভূত করে বয়ে গেল। কি সাংঘাতিক ভয়ঙ্কর কাণ্ড! ভল্টের মধ্যে কেউ যেন তাণ্ডব চালিয়েছে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা বড়ই শক্ত। কোনো এক বা একাধিক অদৃশ্য শক্তি যেন বাচ্চা ছেলেটার কফিন আর ডরকাসের কফিনটা নিয়ে অনায়াসে লোফালুফি খেলেছে।
রাগে ক্ষোভে কে যেন দুটো কফিন ভল্টের এদিক ওদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আরো ভালো করে দেখতেই তারা আরো দুটো জিনিস লক্ষ্য করল, যার ফলে তাদের বিস্ময় ও ভয়ের মাত্রা আরো গাঢ় হলো। অন্ধকারের মধ্যে তারা আরেকটু এগোতেই হঠাৎ এড্রিকের পায়ে কিসের জানি একটা ছোঁয়া লাগলো। আচমকাতেই এড্রিকের মুখ দিয়ে আঁতকে ওঠার ভাব মতো মিশ্রিত একটা প্রশ্ন বেরিয়ে এলো। এটা কি কি অরাস? অরাসও এবার ডান দিক থেকে ধীরে ধীরে এগিয়ে এসে এড্রিকের পায়ের দিকে তাকালো। আর একটু ভালো করে দেখার জন্য অরাস একটু নিচু হলো, এবং নিচু হতেই একটা মরা পচা আষ্টে গন্ধ তার নাকে সামান্য স্পর্শ করলো। জামার হাতটা একটু গুটিয়ে নিয়ে এড্রিকের হাঁটুর নিচে ঘাস পাতা সরাতেই একটা সাদা হাড় জাতীয় বস্তু তার হাতে ঠেকল। ভয়ে পিছিয়ে আসতে গিয়ে ঘাসের ওপর বসে পড়ল অরাস। এবার দুজনেই ভালো করে লক্ষ্য করল, সেই হাড় আসলে কোনো এক মৃতদেহের কবজি, এবং তা একটি লতা পাতায় মোড়া কফিনের মধ্যে থেকে বেরিয়ে রয়েছে। কোনোভাবেই নিজেদের শান্ত করে তারা অন্ধকারের মধ্যে দিয়ে আর একটু সামনে এগিয়ে গেল। কিছুটা এগোতে না এগোতেই আবার এক দৃশ্য দেখে তারা থমকে দাঁড়িয়ে গেল। বাচ্চা ছেলেটার কফিন আর ডরকাসের কফিনটা এদিকে ওদিকে ছড়িয়ে আছে ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বহু পুরনো মিসেস গাভার্ডের কফিনটাতে কেউ হাত অব্দি ছোঁয়ায়নি। ব্যাপারটা সত্যিই বড় অদ্ভুত ঠেকলো তাদের কাছে। বাইরে বেরিয়ে এসে তারা সমস্ত ঘটনা খুলে বলল। বেশ কিছুজন অবাক হলেন, কারণ এমন ঘটনা এর আগে কোনোদিন তারা শোনেননি। এদিকে মৃতদের আত্মীয়রা খুবই ক্রুদ্ধ এই ঘটনায়, কারণ তারা নিশ্চিত যে এই নিশ্চয়ই ওই নিগ্র কবর চোরদের কাজ, যারা কবর থেকে দামি মালপত্র নিয়ে বিক্রি করে দেয়। এড্রিক আর অরাস মনে মনে ভাবল, কবরের মধ্যে কোনো জিনিসই জায়গাচ্যুত হয়নি, শুধু কফিন দুটোই এদিক সেদিকে আক্রোশবশত ছড়ানো। সুতরাং আত্মীয় স্বজনদের ধারণা যে ভুল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, উপস্থিত লোকজনেরা একটা নির্দিষ্ট সময়ের পর শান্ত হলো। তারপর মিস্টার টমাস চেজের দেহ সমাধিস্থ করা হলো। কফিনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখা হলো। এরপর ভল্টের মুখ বিশাল আকারের পাথর দিয়ে বন্ধ করে যে যার কাজে আবার ফিরে গেল। এই ঘটনার পর কেটে গেল আরো 4টে বছর। ভল্টে 4 বছর পর আবার একটা মৃতদেহ কবর দেওয়ার জন্য আনা হলো।
এবারও এলো একটা বাচ্চা ছেলের কফিন। এডরিক এবং অরাসো এবারে সবার সাথেই ভল্টের মধ্যে ঢুকলো। এবং ঢোকার সঙ্গে সঙ্গেই তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। এ যেন একই ঘটনার পুনর্জন্ম। 4 বছর আগের ঘটনার মতোই এবারেও তারা ঢুকে দেখল সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। কফিনগুলো এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে ছড়ানো, যেন কোনো এক অমিত শক্তির অধিকারী কফিনগুলো নিয়ে ছিনিমিনি খেলেছে। এই সংবাদ হাওয়ার বেগে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল। ভল্টের সম্বন্ধে একটা বদনাম রটে গেল। এদিকে মৃতের আত্মীয়রা তো রেগে রীতিমতো আগুন। তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে নিল যে এই কাজ ওই নিগ্র কবরচোর ছাড়া আর কারো নয়। কিন্তু কবরচোরদের দল কিছুতেই একথা মানতে চায় না। তারা বলল ওই কাজ ভূত প্রেতের। কথায় কথা বাড়ে আর বেড়ে যায় সময়। সেই সময় অতিক্রান্ত হলে আবার একটা মৃতদেহের আগমন ঘটল ওই ভল্টে। এবারে যার লাশ এলো তার নাম স্যামুয়েল ব্রুস্টার। মৃতদেহের পিছু পিছু এলো কিছু কৌতূহলী লোকজন। যথারীতি পাথরের চাই দরজা থেকে সরানোর পর ভেতরের দিকে সবাই তাকালো। সেই একই লণ্ডভণ্ড চেহারা সমস্ত কফিনের। কেবল মিস গাভারের কফিনটি যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। কিন্তু এবারে ওই বাকি কফিনগুলোর আরো করুণ অবস্থা। বিস্ময়কর ব্যাপারটা হলো মিসেস গাভার্ডের কফিন সব চাইতে পুরনো আর ঝরঝরে, কিন্তু ওই কফিনটার আজ অবধি কোনো বিকৃতি নেই। আশ্চর্য, আশ্চর্যের কথাই বটে। বার্বাডোস দ্বীপে এক ধরনের পোকার উপদ্রব ছিল, তাই বাসিন্দারা কফিনের কাঠগুলো জিঙ্কের পাত দিয়ে মুড়ে দিত যাতে কাঠে পোকা না ধরে। ফলে কফিনটা অতিরিক্ত ভারী হয়ে যেত। এডরিক এবং অরাস এই সম্প্রদায়ের মধ্যে একরকম মাতব্বর গোছের মতন লোক হয়ে গিয়েছিল। এই ঘটনা দেখে তাদেরকেও খবর দেওয়া হলো। প্রায় 10 মিনিটের মধ্যে তারা দুজনেই সেখানে হাজির হলো। সবকিছু ভালো করে নিরীক্ষণ করে তারাও ভাবতে বাধ্য হলো যে ওই ভারী ভারী কফিন কবরচোর বা অদৃশ্য শক্তি যেভাবে ছত্রাকার করে রেখেছে, অথচ পোকায় খাওয়া ঝরঝরে মিসেস গাভার্ডের কফিন কেউ ছুঁয়েও দেখেনি। এটা বিস্ময়ের ঘটনা বই কি। ব্যাপারটা যে ভুতুড়ে এই রকম একটা কথা ছড়িয়ে পড়ল সারা বার্বাডোস জুড়ে। চারিদিকে এই ভুতুড়ে কাণ্ড নিয়ে একটা চাপা উত্তেজনা। প্রত্যেকের মনেই একটা চাপা ভয়। সাধারণের মনের আতঙ্ক এবার সরকারকেও নাড়া দিল। অবশেষে এই ব্যাপার নিয়ে সরকারও মাথা ঘামাতে শুরু করল। স্থানীয় গভর্নর স্যার ভিক্টর অ্যাসক্যাম্প অত্যন্ত সাহসী ও গম্ভীর ব্যক্তিত্ব। তার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা যতটা না বেশি, তার চেয়ে বেশি গাঢ় ছিল তাদের ভয়।
তিনি আবার এসব ব্যাপারে একদমই বিশ্বাসী নন। এসব জিনিস তার কাছে কুসংস্কার মাত্র। তিনি মিলিটারি মানুষ। পুরো ব্যাপারটা তিনি শুনলেন এবং স্থির করলেন ঘটনাটি তিনি স্বচক্ষে দেখবেন। যেমন ভাবা তেমন কাজ। বেশ কিছুদিন পরে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে সমগ্র ঘটনাটি দেখলেন। যারা প্রত্যক্ষদর্শী তাদের মুখের বিবরণও নিলেন। সব দেখে শুনে তিনি তার গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, আপনাদের থেকে যা শোনার বা বোঝার তা আমি বুঝে গেছি। যেহেতু এগুলো পুরনো ঘটনা, তাই আমি আগামী মৃত্যু ও সব দেহের জন্য অপেক্ষা করব। তার আগে আমি কোনো সিদ্ধান্ত নেব না। থ্যাংক ইউ। এই বলে তিনি ভল্টের সামনে থেকে চলে গেলেন। (1886 সাল) স্বাধীন গভর্নর সুযোগ পেলেন সব যাত্রায় অংশগ্রহণ করার। এবারে যার মৃতদেহ ভল্টে এলো তিনি একজন মহিলা, নাম উমা সিনহা ক্লার্ক। শোকযাত্রায় গভর্নর নিজেই এলেন। পথে আস্তে আস্তে তিনি লক্ষ্য করলেন সাধারণ মানুষদের মধ্যে আগের ঘটনাগুলি নিয়ে একটা চাপা আলোচনা চলছে। চারপাশের আবহাওয়া কেমন একটা বেসাদ বেসাদ লাগছে। ভল্টের সামনে এসে এই গুঞ্জন থামল। চারজন নিগ্রোরা সামনে এগিয়ে এসে ভল্টের দরজা খুলে দিল এবং খোলা মাত্রই দূর থেকে দেখা গেল সেই অতি পরিচিত দৃশ্য। অভ্যন্তরীণ অবস্থা যে কে সেই, অর্থাৎ সেই একই বিপর্যয়। কফিনগুলি ওলট পালট করে কে বা কারা যেন রেখে গেছে, কিন্তু মিসেস গাভার্ডের কফিনটা স্পর্শহীন অবস্থায় একইভাবে রয়েছে। কোনো এক অদৃশ্য আসরিক শক্তি যেন ভল্টের ভেতরটা একেবারে তছনছ করে গেছে। উপস্থিত মানুষগুলো ভয়ে আতঙ্কে একেবারে সেঁটিয়ে রইল। চারিদিকে এক সুগভীর নীরবতা। কেউই ভেবে পেল না এরপর কি করা উচিত। গভর্নর যেন অন্য ধাতুতে তৈরি মানুষ। তিনি কিন্তু বিন্দুমাত্র ঘাবড়ালেন না। তিনি জীবনে অনেক যুদ্ধে গিয়েছেন, জীবনকে কঠিনভাবে দেখেছেন। সুতরাং অত ভয় ভীতি তার নেই। ভিড় ঠেলে এগিয়ে এসে তিনি গম্ভীর হয়ে গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন ভল্টের ভিতরে। ভল্টের ভেতরটা যেন অল্প আলো অল্প অন্ধকার দিয়ে তৈরি। পরিবেশটাই কেমন অদ্ভুতুরে। অতি বড় সাহসীরও বুকের ভিতরটায় একটু কেঁপে ওঠে। কিন্তু গভর্নর যেন সমস্ত ভয় ডরের ঊর্ধ্বে। নিচে নেমে তিনি ওপরের দিকে তাকিয়ে বললেন, উপরে যারা আছেন তাদের মধ্যে থেকে যদি কারোর বুকে একটু সাহস থাকে তবে একটা লণ্ঠন নিয়ে নিচে নেমে আসুন। গভর্নর যখন নিচে নেমে গেলেন তখন উপস্থিত সবাই মনে মনে যেন কিছুটা বল পেল
এবার আস্তে আস্তে সবাই নিচে নামল। লণ্ঠনের আলোতে ভল্টের দেয়াল, মেঝে, ছাদ সর্বত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হলো। সবাই মিলে খুঁটিয়ে দেখার পর বুঝতে পারল যে এতটুকু ফাঁক ফোকর কিচ্ছু নেই যেদিক দিয়ে বাইরের লোক ভল্টের মধ্যে প্রবেশ করতে পারে। কিন্তু কফিনগুলোর অবস্থা তো একই, যত্রতত্র ছড়ানো। গভর্নরের আদেশে আবার কফিনগুলো গুছিয়ে রাখা হলো। মিসেস গাভার্ডের কফিনটা গুছানোর কোনো প্রশ্নই নেই, কারণ তাতে কেউ হাত দেয়নি দীর্ঘ 8 বছর ধরে। মিসেস গাভার্ডের কফিনটি দেখে গভর্নরের মনে একটা সন্দেহ উঁকে দিল। গভর্নর গম্ভীর মুখে বাইরে বেরিয়ে এলেন। তার মুখে কোনো কথা নেই। তিনি সৈনিক মানুষ, একসময় জেনারেল ছিলেন। এসব ভূত প্রেতে তিনি মোটেই বিশ্বাস করেন না। তাই তিনি বাকিদের মতো আজে বাজে চিন্তা না করে মনে মনে ভাবতে লাগলেন, এরপর কি করা যায়। কিছুক্ষণ চিন্তার পর তিনি সিদ্ধান্তে এলেন যে এবারে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ভল্টের ভিতরে হাওয়াও না ঢুকতে পারে। কিছুদিনের মধ্যেই গভর্নর তার কয়েকজন বিশ্বাসী বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করলেন। তারপর দিন এবং সময় ঠিক করে যন্ত্রপাতি এবং ইত্যাদি যাবতীয় বস্তু নিয়ে আসা হলো। মিসেস গাভার্ডের কফিনটার অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছিল। দীর্ঘদিনের কফিন তো, পোকায় কেটে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল। ওটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়ালে ঠেস দিয়ে রাখা হলো। গভর্নরের বুদ্ধিতে মেঝেতে খুব মিহি এক ধরনের বালি ছড়িয়ে রাখা হলো, যাতে বাইরের কেউ এলে তার পায়ের ছাপ পড়ে। মার্বেল পাথরের বিশাল ভারী দরজা ভল্টের দরজার মুখে বসিয়ে চারদিকে সিমেন্ট দিয়ে এমনভাবে লাগিয়ে দেওয়া হলো কোনো ফুটো যেন না থাকে। কাজ শেষ হলে গভর্নর নিজের হাতের আংটি দিয়ে দরজার মুখে শিলমোহরে এঁকে দিলেন। অন্য যারা উপস্থিত ছিল তারাও যে যার মতো ইচ্ছে মতো দরজায় বিভিন্ন দাগ দিয়ে রাখল, যাতে কেউ খুললে তা সহজেই বোঝা যায়। সবার ধারণা এবার ব্যবস্থা বেশ পাকাই হলো। ভল্টের ভেতর অগোছালো হওয়ার ভয় নেই। প্রত্যেকেই যেন একটু শান্তি পেল, কারণ কোনো মানুষের পক্ষেই ওই দরজা ভেঙে বদমাইশি করা সম্ভব নয়। এরপর থেকে প্রায় সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু এবার জবনিকা উন্মোচন হল টমাসিনা ক্লার্কের মৃত্যুর মাস কয়েক পরে। গভর্নর তার এক বন্ধুর বাড়ি পার্টি উপলক্ষে গিয়েছিলেন। সেখানে একথা সে কথা আলোচনা হতে হতে অবশেষে এলিয়েট ভল্টের প্রসঙ্গ উঠল। আর এসব নিয়ে বিশ্বাস অবিশ্বাসের ভিত্তিতে তুমুল তর্ক বিতর্ক হল। গভর্নর রেগে মেগে তক্ষুনি এলিয়েট ভল্টে গিয়ে ভল্ট খুলে দেখার সিদ্ধান্ত নিলেন। যেমন কথা তেমন কাজ, সদল বলে সকলে হাজির হলো ভল্টে। সঙ্গে 8 থেকে 10 জন শক্তিশালী নিগ্রো।
সেখানে পৌঁছে দেখা গেল শিলমোহর যেমন ছিল তেমনই আছে, অন্য দাগগুলো যে কে সেই। অতএব বোঝা গেল যে বাইরে থেকে কেউ ভিতরে ঢোকেনি। অতঃপর দরজা খোলার আদেশ হলো, কিন্তু এবার হলো আর এক সমস্যা, দরজাই খোলা যাচ্ছে না। প্রবল বেগে 8 থেকে 10 জন নিগ্রোর হাতুড়ির ও শাবলের ঘা পড়ছে, কিন্তু দরজা এক চুলো ফাঁক হবার কোনো লক্ষণ নেই। সেই পাথরের দরজা একটা বড় সড়ো পাথরের চাঁইয়ের মতন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সরবার কোনো নামই নেই। নিগ্রোর দল এমনিতেই এ সমস্ত ঘটনায় ভয় পেয়েছিল। এবার দরজা খুলতে না পেরে আতঙ্কে তারা আর্ধেক হয়ে গেল। তারা কিছুতেই কাজ করতে রাজি হলো না। তখন গভর্নর রেগে গিয়ে শাস্তির ভয় দেখালে অনিচ্ছা সত্ত্বেও তারা রাজি হলো। অসম্ভব পরিশ্রম করে নিগ্রোরা দরজাটা একটু ফাঁক করতে সমর্থ হলো, এবং তখনই বোঝা গেল দরজাটা না খোলার কারণটা। উপস্থিত সবাই দেখল কে যেন ভল্টের একটা কফিনের মাথার দিকটা নিচুতে রেখে দরজার পাথরে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এই ব্যাপারে কারোরই কোনো ধারণা ছিল না। যা হোক করে দরজা ফাঁক করে গভর্নর 5 জন গণ্যমান্য লোক নিয়ে ভেতরে ঢুকলেন। ঢুকে যা দেখলেন তাতে 5 জন লোক সমেত গভর্নরের বুকের ভেতরটা হিম হয়ে গেল। দীর্ঘ 12 বছর ধরে চলে আসা সেই একই দৃশ্য, ভল্টের ভেতরে কে বা কারা যেন ধ্বংস নৃত্য করে গেছে। কফিনগুলোর বিশৃঙ্খল অবস্থা, যে মিহি বালি ছড়ানো ছিল তাতে কোনো পায়ের ছাপই পড়েনি। সবাই মিলে এবার মিসেস গাভার্ডের কফিনটার দিকেই তাকালেন। তার অবস্থাতেও কোনো পরিবর্তন নেই। তার কফিনটার কোনো ক্ষতি হয়নি। একের পর এক ঘটনাগুলি প্রত্যক্ষ করে সবাই স্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। ভল্টের ভিতর থেকে সবাই বাইরে বেরিয়ে এলো এবং তারপর সবাই যে যার বাড়ি ফিরল। গভর্নরের পর্যন্ত মুখের কথা বন্ধ। তিনি জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু এমন ঘটনা মানুষে ঘটাতে পারে না। বিবর্ণ ফ্যাকাশে মুখে গভর্নরও হেঁটে সেখান থেকে বাড়ি ফিরলেন। কোথাও কোনো ফাঁক ফোকর নেই। তাহলে এটা কে করলো, কারা করলো? মানুষ না অতি প্রাকৃত কিছু? কে দেবে জবাব? জিঙ্ক মোড়া কফিন নিয়ে বলের মতো লোফালুফি করার শক্তি কার? এমন দানবিক শক্তি কি কারোর
একার না কয়েকজনের? এসবের জবাব আজও মেলেনি। তবে একটা সিদ্ধান্তে আসা যায়, তবে সেটা ঠিক কি বেঠিক কে জানে। মিসেস গাভার্ডেরই একমাত্র স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল, কিন্তু বাকি 6 জনেরই মৃত্যু অস্বাভাবিক। কোনোটা আত্মহত্যা, কোনোটা বা হত্যা, এই রকমের অপঘাত মৃত্যু। স্থানীয় লোকদের ধারণা যে অপঘাতে মৃত মানুষদের আত্মারা এই রকমের কাজ করে বেড়াতো। সত্যি কি মিথ্যে তা একমাত্র জানেন স্বয়ং ঈশ্বর। শুনছিলেন আমাদের আজকের নিবেদন স্যার ব্রাম স্টোকারের লেখা দ্য লিভিং কফিন। এই টিভিকে চরিত্রে শায়ক, সূত্রধার, গল্প পাঠে এবং অন্যান্য সকল চরিত্রে আমি দিব্যজ্যোতি। আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের আগামী সকল প্রজেক্টের আপডেটস পেতে আমাদের ইনস্টা হ্যান্ডেলটিকে ফলো করতে পারেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলিতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো এক গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।